কেমন আছেন? তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছেছিলেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের সংস্কার, বিচার বিভাগ, বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক ঘটে এবং বাংলাদেশের বিগত 16 বছরে যারা অর্থ পাচার করেছে সেই অর্থ ফেরত আনার জন্য সেখানে আইনজীবী প্রতিষ্ঠা করে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব ইস্যুকে কেন্দ্র করে সর্বশেষ আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের এই বৈঠকের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভারতের মৃত্যু ও ভারতে অবস্থানরত স্বৈরশাসক শেখ হাসিনার অপমৃত্যু ঘটেছে। কেননা এই বৈঠকের মাধ্যমে ভারত ও শেখ হাসিনার ভেতরে সবচাইতে বেশি কন্দল ও ক্ষতি সাধন হয়েছে। আসুন সর্বশেষ এই বিষয়ে আরো ভয়ঙ্কর কিছু তথ্য জানবো আমরা রিপোর্টে, যে এই ডক্টর ইউনূস ও তারেকের ঐক্যটা ভেঙে দেওয়ার জন্য ভারত কতটা ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছে। বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন, সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার, শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করবো না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, নির্বাচন এভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট
জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন, সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যম মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক, আগামী নির্বাচন সবকিছুই ভণ্ডুল করার জন্য ভারতে বসে শেখ হাসিনা আবারও নতুন কিছু ছক এঁকেছেন। এজন্য ডক্টর ইউনূসকে কতটা সতর্কতার সহিত নির্বাচন পর্যন্ত দেশকে পৌঁছাতে হবে, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। গতকাল তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে, সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে, ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে, আমি বলবো না পরাজিত করা গেছে। এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে মনে করতেছে কোন দেশ, নামটা কইয়াই দিই, কাতার। গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে, আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে, আমাদের সমস্যাটা বুঝতে পারছে। অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে, তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসছে। ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময়, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই। যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে না কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে, যখন আমরা সবাই আসলে এক ছিলাম? রক্তারক্তি হয়েছে, সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়াপন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানুভারিং করার জন্য। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা আর ভারতের দাসত্ব করব না, কথা ক্লিয়ার। তবে গতকালকে কি কি বিষয়ে আলাপ হয়েছে? মূলত 3টা পয়েন্টে আলাপ হয়েছে। কি সেই পয়েন্টগুলা? 1 নাম্বার পয়েন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন। এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল, সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা। বাংলাদেশে যেন খুনি, জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয়। 2 নাম্বার, স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া। তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই। আর সেটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে। এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল, কিন্তু অবস্থার দৃষ্টিতে আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে যায় পড়ছে। 3 নাম্বার, জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন। এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে। সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না। তার অসহযোগিতার কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না। আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে,
যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়। দুইজন মানুষ যেই মতৈক্যে পৌঁছাইতে 1.5 ঘন্টা টাইম নেন, সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন। এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী। খেয়াল করে দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ, আর এক পক্ষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল। বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন, কিন্তু দুঃখজনক, হতাশাজনক। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের না, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের। কিভাবে? বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন 2 জন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল। একজন প্রফেসর ইউনূস, আর একজন তারেক রহমান। যেই রাষ্ট্র প্রায় 1 শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে, রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি, জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি, সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না, একজন মহামানবের হাত ধরে, একজন মহাপুরুষের হাত ধরে, একজন বিশাল মানবের হাত ধরে। থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে, গ্রেট ম্যান থিওরি। যখন ইনস্টিটিউট কাজ করে না, তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকায় থাকে, আশা আর নির্ভরতা খোঁজে। উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি, যাদের জন্মই হয় একটা বিশেষ সময়, একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে। কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা, বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা। অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি, সাহস, নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায়। একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে, কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন। সমাজ বা রাষ্ট্র না, ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি। তিনি ইংরেজিতে বলছিলেন, দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন, তাই না? বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। কার্লাইলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে, তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো। যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয়, মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে। বাংলাদেশে রাষ্ট্র তৈরি হয় না, ইনস্টিটিউট দাঁড়ায় নাই, যা দাঁড়াইছিল হাসিনা তো ধ্বংস করে দিয়ে গেছে। তো মানুষ যাবে কোথায়? যাবে সেই আশা আর ভরসার কাছে। বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর ইউনূস, আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান। 5ই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনূস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচা আছে, আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে। এই বিশ্বাসে মানুষ টিকেছিল। এই বিশ্বাসের মূল্য অনেক, এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ, কিছু শক্তি। কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল, আর 2 জনের ইমেজ ড্যামেজ করছে। প্রফেসর ইউনূসের শেষ সময়, উনি আর কর্মক্ষম থাকবেন কতদিন? উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন, আমরা চাই, কিন্তু বাস্তবতা তো সেটা না। ওনার অনেক বয়স হয়েছে। প্রফেসর ইউনূসকে নিয়ে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপির নেতারা, শীর্ষ নেতারা। তাহলে ক্ষতিটা হয়েছে কার? তারেক রহমানের সবচেয়ে বেশি। কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন। যে সমাজে রাষ্ট্র ব্যর্থ, সেখানে মানুষ এই মহামানব, মহাপুরুষদের খোঁজে। কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয়, তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায়। তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না, আশা ভরসাহীন হয়ে পড়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।